পরমাণুর গঠন এই অধ্যায়টা আমি যখনই ক্লাসে পড়াই তখন প্রায় সময় শিক্ষার্থীরা প্রশ্ন করে, স্যার পরমাণু কোথায় থাকে? তা আমি তাদেরকে বলি, দেখো পরমাণু খুব দূরে থাকে না, তোমার শ্বাস প্রশ্বাসের সাথে পরমাণু আছে, তোমার বডিতে পরমাণু আছে, তুমি যে কলমটা দিয়ে লেখছো সেখানেও পরমাণু আছে। শিক্ষার্থীরা আশ্চর্য হয়, বলেন কি স্যার? হ্যাঁ, যেখানেই পদার্থ আছে সেখানেই পরমাণু আছে। সেই পরমাণু সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে মৌলিক পদার্থ সম্পর্কে। মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। আমি কি বললাম? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। এই পর্যন্ত 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায়, 20টি গবেষণাগারে প্রস্তুত করা হয়েছে। এখন মৌলিক পদার্থ কোনগুলি? তোমার বইয়ে যে 1 থেকে 18 যে মৌলগুলি দেওয়া আছে তারাই মৌলিক পদার্থ। এখন আমরা যদি 13 নম্বর মৌল অ্যালুমিনিয়ামের কথা বলি, দেখো এই মৌলটা কোনটা? আমাদের মা বোনরা যে হাঁড়ি পাতিলে রান্না বান্না করে এগুলি কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি। তাইলে আমরা বুঝতে পারছি অ্যালুমিনিয়াম কি একটা মৌলিক পদার্থ, যেটা আমি চিনি এবং ব্যবহার করি। তাইলে পরমাণু কি? এখন আসো পরমাণু সম্পর্কে জানি। আচ্ছা, যে কোনো পদার্থকে ভাঙলে এটা কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হবে, একবারে ক্ষুদ্র ক্ষুদ্র একবারে কণায় পরিণত হবে, তাই না? ঠিক তেমনি যদি আমরা মৌলিক পদার্থকে ভাঙি, এটাও তো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হবে। যেমন ওই যে একটু আগে অ্যালুমিনিয়ামের কথা বললাম, তুমি যদি একটু অ্যালুমিনিয়ামের ডেককে কেটে টুকরো 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 করে করতে করতে একসময় অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কণায় পরিণত হবে, তাই না? তো পরমাণুর সঙ্গে কি বলতেছে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। এই বিজ্ঞানী ডেমোক্রিটাস এই পরমাণুর নাম দেন কি? অ্যাটম। এই অ্যাটম শব্দটা উনি গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে আনেন। খ্রিস্টপূর্ব 400 অব্দে তিনি পরমাণু সম্পর্কে কি বলেছিলেন জানো? উনি বলছিলেন যে পরমাণু অবিভাজ্য, তাকে আর ভাঙা যায় না। অবশ্য পরবর্তীতে বিজ্ঞানীরা এই পরমাণু নিয়ে আরো অনেক গবেষণা করেছে এবং তারা ডেমোক্রিটাসের এই মন্তব্যটা কি ভুল প্রমাণ করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য 2 জন বিজ্ঞানী হলো রাদারফোর্ড এবং বুর। দেখো ওনারা বলতেছে যে না, পরমাণুকেও ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। এখন আমি ইলেকট্রন সম্পর্কে আলোচনা করব। তবে এর আগে বলে নিই, যদি তোমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আলোচনাটা একটু সুন্দর করে শুনো এবং তোমার বইটা রিডিং পড়ো, আমার মনে হয় তোমার অধ্যায়টাই সহজ হয়ে যাবে। তো ইলেকট্রন হলো তোমার পরমাণুর একটা কণিকা এবং এটাকে কি দ্বারা, এর প্রতীক হলো E-। পরমাণুতে এর অবস্থান কোথায়? এটা পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি
নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে। কি করে? পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে। এই যে দেখো, এখানে আমি একটা লিথিয়াম পরমাণু আঁকছি। এখানে এই যে দেখো বৃত্তাকার একটা পরমাণু, এই যে এখানে ইলেকট্রন, এই যে এরা কিন্তু ইলেকট্রন, দেখছো? তাহলে এরা, আর এই যে কেন্দ্রটা দেখছো, এটা হচ্ছে নিউক্লিয়াস। এখানে আছে তোমার প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রন কি করছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে। এখন এবং ইলেকট্রন আদান কি জানো? ধনাত্মক। ইলেকট্রনের আদান ধনাত্মক এবং এটা হচ্ছে প্লাস। এখন আমরা প্রোটন সম্পর্কে জানব। প্রোটনের প্রতীক হচ্ছে P+। এটি নিউক্লিয়াসের কি পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে অবস্থান করে এবং এর আদান হচ্ছে ইলেকট্রন আদান এখন আমরা জানব ইলেকট্রন সম্পর্কে। দেখো, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয় এবং এর উপর একটা মাইনাস দেওয়া হয়। কেন জানো? কারণ এর আদান ঋণাত্মক এবং এটি পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে। এই যে তো, এইগুলি কিন্তু ইলেকট্রন। তো কি বললাম? ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে এবং এর আদান কি? ঋণাত্মক। আচ্ছা, আদান কি চিনছ? আদান হলো বাংলা শব্দ, ইংরেজিতে বলে চার্জ। আমরা মোবাইল চার্জ করি না, এখানে মূলত ইলেকট্রন আমরা এই মোবাইলের ব্যাটারিতে প্রবেশ করে। এখন আমরা জানবো প্রোটন সম্পর্কে। প্রোটনের প্রতীক P এবং দেখো এর উপরে একটা প্লাস দিছি, অর্থাৎ প্রোটন হচ্ছে ধনাত্মক। আমরা দেখেছি যে নিউক্লিয়াস কি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে, আর প্রোটন নিউক্লিয়াসে অবস্থান করে। সে ঘোরাফেরার মধ্যে নেই, সে নিউক্লিয়াসের মধ্যে শান্তশিষ্টভাবে বসে থাকে। বুঝতে পারছো? এবং এর আদান হচ্ছে তোমার ধনাত্মক। এই ইলেকট্রন এবং প্রোটনের আদান কি? ঋণাত্মক এবং ধনাত্মক, এবং এদের মধ্যে একটা মিল হচ্ছে এই আদান দুটি সমান। তা দেখি আমরা ইলেকট্রনের আদান কত? ইলেকট্রনের আদান হচ্ছে -1.60 × 10⁻19 কুলম্ব, আর প্রোটনের আদান হচ্ছে দেখো এই দুইটা আদান হয়তো তোমাদের এখানে নাই, পরবর্তী ক্লাসে গেলে যাবে পাবা। আমি এটা লেখার অর্থ হইল, আমরা যদি ক্যালকুলেশন করি রেজাল্ট কত হচ্ছে? 0। এর মানে ধনাত্মক এবং ঋণাত্মক আদান মিলে আমার পরমাণুতে চার্জ কি? 0। তোমাদের একটা প্রশ্ন প্রায় সময় আসে যে পরমাণু চার্জ নিরপেক্ষ কেন? তখন আমরা বলে দিতে পারি যে পরমাণুর কেন্দ্রে যত সংখ্যক ধনাত্মক প্রোটন আছে, ঠিক পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ঠিক তত সংখ্যক ঋণাত্মক আদান বিশিষ্ট ইলেকট্রন আছে।
এই জন্য কি পরমাণু চার্জ নিরপেক্ষ। এখন আমরা নিউটন সম্পর্কে জানব। নিউটনকে এন দ্বারা প্রকাশ করো, এর প্রতীক হচ্ছে এখানে কি n0 বা n0 পড়া হয়, এর মানে এর আদান নাই, মানে এটি আদান নিরপেক্ষ। আর এটি কোথায় অবস্থান করে জানো? পরমাণুর এই যে নিউক্লিয়াসে অবস্থান করে। এখানে আমি যে একটা পরমাণু আঁকছি দেখো, এই যে এটা হচ্ছে কেন্দ্র বা নিউক্লিয়াস। এখানে কি কি আছে? এই যে সাদাগুলি নিউট্রন আর কালোগুলি আমি ধরছি প্রোটন, তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে প্রোটন আর নিউট্রন কোথায় অবস্থান করছে? নিউক্লিয়াসে। আর ইলেকট্রন দেখো, এই যে দেখো দেখো বৃত্তাকার পথে কিন্তু ঘুরতেছে। এখন একটা জিনিস বুঝতে পারলাম যে প্রোটন এবং নিউট্রন এরা কোথায় অবস্থান করে? পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। এখন আমরা জানব পারমাণবিক সংখ্যা সম্পর্কে। দেখো পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোন পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মূলের পারমাণবিক সংখ্যা বলে। এখানে যে আমি লিথিয়াম পরমাণুটা আঁকলাম, এখানে দেখো এই যে দেখো একটা দুইটা তিনটা কিন্তু আমার প্রোটন রয়েছে। এই তিনটা প্রোটনই কিন্তু মূলত লিথিয়ামের পারমাণবিক সংখ্যা। কিভাবে? তোমাদের যে চার্টটা রয়েছে ওইখানে যদি তুমি দেখো যে 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, তাইলে 3 নম্বর যদি লিথিয়াম হয়, আর এখানে কিন্তু আমি গুণে ওই লিথিয়াম পরমাণুর কেন্দ্রে 3টা প্রোটন পেয়েছি। এর মানে কি দাঁড়াইলো? কোন পরমাণুর প্রোটন সংখ্যা যত, পারমাণবিক সংখ্যা তত। এবং এই পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়া তোমার এই যে সিরিয়ালটা পড়ো না, 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 বোরন, এই যে সিরিয়ালটা পড়ো, এই সিরিয়ালটাই মূলত পারমাণবিক সংখ্যা। কোন মৌলের বৈশিষ্ট্য বোঝাতে কিন্তু পারমাণবিক সংখ্যা ব্যবহার করা হয়। তো আমরা কি জানলাম? যে কোন মৌলের প্রোটন সংখ্যা যত, তার পারমাণবিক সংখ্যা তত। আরেকটু সাথে আমি এখন যোগ করতেছি, কোন মৌলের পারমাণবিক সংখ্যা যত, তার প্রোটন সংখ্যা তত, প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত। তাই কি দাঁড়াচ্ছে? এখন যদি দেখি আমরা যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা, আচ্ছা আমাদের তো ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের প্রতীক Mg, এর পারমাণবিক সংখ্যা কিন্তু 12। অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 বলতে কি বুঝো? তে 12 বলতে বুঝি যেহেতু পারমাণবিক সংখ্যা 12, তাতে প্রোটন আছে 12টা। যেহেতু প্রোটন সংখ্যা 12টা, তাহলে তাতে ইলেকট্রন আছে 12টা। তাহলে তো আমরা বলে দিতে পারি যে স্যার, যেসব পরমাণু পারমাণবিক সংখ্যা 12 বলতে বুঝি, ওই মূলে 12টা প্রোটন আছে এবং 12টা ইলেকট্রন আছে। শুধু ম্যাগনেসিয়াম কেন, যে কোনো মৌলে আসে, যে পরীক্ষা চলে আসলো যে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20 বলতে কি বুঝো? ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা 20 বলতে বুঝি এতে 20টি প্রোটন আছে এবং 20টি ইলেকট্রন আছে। এখন আমরা ভর সংখ্যা সম্পর্কে জানব। ভর সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা যোগ
নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা সমান তুমি মনে রাখবা প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। একটু খেয়াল করলে দেখো এই পরমাণুর যে নিউক্লিয়াসটা, আমি এটা কি বলছি, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে কি আছে, প্রোটন আছে আর কি আছে, নিউট্রন আছে। তো আমি কিন্তু এখানে ভর সংখ্যা সমান লিখছি যে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা আর এই প্রোটন আর নিউট্রন কোথায় অবস্থান করতেছে, পরমাণুর নিউক্লিয়াসে। তাইলে আমরা কি বলতে পারি না ভর সংখ্যার সংজ্ঞায় পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। তাই হয়ে গেল না? এখন দেখো অনেক সময় তোমাদের বইয়ে দেখবা যে নিউট্রন সংখ্যা বের করতে দেয়। তো নিউট্রন সংখ্যা যদি বের করতে দেয় তাহলে তুমি লেখো ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। দেখো নিউটন সংখ্যা কি, ভর সংখ্যা থেকে আমি যদি প্রোটন বিয়োগ করে দেই যেটা থাকবে সেটাই কি, নিউটন সংখ্যা। তো শিক্ষার্থীরা প্রায় সময় প্রশ্ন করেছে, স্যার পারমাণবিক সংখ্যা তো বুঝাইলেন, এই যে আমাদের বইয়ে সিরিয়ালটা আছে 1 হাইড্রোজেন 2 হিলিয়াম 3 লিথিয়াম, পারমাণবিক সংখ্যা যত প্রোটন সংখ্যা তত। তো আমরা তো প্রোটন সংখ্যা পারি, কিন্তু আমরা নিউটন সংখ্যাটা স্যার কোথা থেকে নিয়ে আসবো, বা ভর সংখ্যা এই সম্পর্কেও তো আমরা জানি না। এই প্রশ্নটা প্রায় আমাকে শিক্ষার্থীরা করে থাকে। চলো এখন আমরা আগে ভর সংখ্যা সম্পর্কে জানি, তাহলে তুমি নিউটন সংখ্যা এই সূত্র দিয়ে বের করতে পারবে। যে কিভাবে সম্ভব দেখো তো, 1 থেকে 20 মৌল, আমি কি বলছি 1 থেকে 20 মৌলের এখন আমরা 1 থেকে 20 মোলের পারমাণবিক ভর, পারমাণবিক ভরই কিন্তু মূলত ভর সংখ্যা, ঘুরে ফিরে কথা একটাই, বুঝতে পারছো? দেখো 1 থেকে 20 মোলের পারমাণবিক ভর বা ভর সংখ্যা আমি বের করার কিছু নিয়ম দেখাচ্ছি, আশা করি তোমাদের অনেক উপকার হবে। 1 নম্বরের হলো জোড় পারমাণবিক সংখ্যাগুলি আছে না, পূরণ 2 সমান কি ওই মৌলের পারমাণবিক ভর। এখন তোমার প্রশ্ন হতে পারে, তাইলে দেখো আমরা ধরে নিলাম অক্সিজেন 8 নম্বর মূল, তাহলে 8 পূরণ 2 তাই 8 দুগুণে 16। অক্সিজেনের পারমাণবিক ভর কত দাঁড়ালো, 16। তো এইভাবে জোড় যারা আছে যে নিয়ন তো 10, তাহলে এর ভর সংখ্যা 10 দুগুণে 20। সালফার 16, এর ভর সংখ্যা 16 দুগুণে 32। তাহলে আমরা কি বুঝতে পারছি, জোড় পারমাণবিক ভর বিশিষ্ট যেসব মৌলের পারমাণবিক সংখ্যা জোড়, তাদেরকে যদি আমি 2 দিয়ে গুণ দেই তাহলে আমার কিন্তু পারমাণবিক ভর বের হয়ে যাবে। এখন আমরা জোড়ের সাথে কিন্তু বিজোড় জড়িত আছে, ঠিক না? বিজোড়ের সময় আমরা কোন সূত্র ইউজ করব, দেখো বিজোড় পূরণ 2 যোগ 1 সমান কি ওই মৌলের ভর। এখন লিথিয়াম কত 3, তাইলে আমি কি বিজোড় পূরণ 2 যোগ কত 1, তাইলে 3 রে 2 দিয়ে গুণ করলে কত, 3 দুগুণে 6, আর যোগ করতে হবে কত 1, 7। তাহলে লিথিয়ামের পারমাণবিক ভর কত 7। এখন দেখি আছে কিনা, যে আমাদের ভর সংখ্যার সূত্র কি বলছিলাম, যে প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা। দেখো এখানে প্রোটন আছে 1 2 3টা আর নিউটন আছে 1 2 3 4, তাহলে 4 আর 7 3 কত 7। এখন দেখো সূত্র মতে কিন্তু লিথিয়ামের ভর কত হচ্ছে 7 হচ্ছে না, আর এখানে আমি গুণে পাইলাম কত 7, তাহলে কিন্তু মিলে গেছে। তাহলে বিজোড় পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে কি করব,
বিজোড় পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করে সাথে যখন 1 যোগ করব তখনই কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত ভর সংখ্যা পেয়ে যাব। দেখো তারপরেও কিছু একটা বাকি থেকে যায়। এখন একজনে বললো যে বলো তো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত বা ভর সংখ্যা কত। তুমি তো চিন্তা করবা যে না হাইড্রোজেন স্যারে কি বললো যে বিজোড় পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ দিয়ে 1 যোগ করলে আমার পারমাণবিক ভর পেয়ে যাবো। তো হাইড্রোজেন তো 1, 2 একে 2 আর 1 3, কিন্তু বাস্তবে তো হাইড্রোজেন পারমাণবিক ভর 3 না 1। আবার যদি তোমাকে বলা হয় এই বেরিলিয়ামের পারমাণবিক ভর কত বলো তো, তুমি তো বলবা সূত্র মতে স্যার তো বলছে জোড় পারমাণবিক সংখ্যা পূরণ 2 তাই সমান পারমাণবিক ভর, তাইলে এখানে 4 2 8, কিন্তু বাস্তবে কি তাই? বাস্তবে কিন্তু নয়। তো প্রত্যেক কিছুর একটা ব্যতিক্রম আছে না, এখানেও 1 থেকে 20 মৌলের ক্ষেত্রেও কিছুটা ব্যতিক্রম আছে। তো ওই ব্যতিক্রমটার জন্য একটা ছন্দ সাধারণত আমরা ব্যবহার করি, এটা হলো এরকম। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। ব্যতিক্রম বেরিলিয়াম হলো হাইড্রোজেন, নাইট্রোজেন আর হলো কি আর্গন, এই যে ক্লোরিন। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। দেখো বেরিলিয়াম কত 4 2 8, কিন্তু এর পারমাণবিক ভর অরিজিনালি 9। হাইড্রোজেন কত হিসাবে আমার সূত্র মতে 3 হওয়ার কথা, কিন্তু অরিজিনালি কত 1। নাইট্রোজেন 7, আমাদের সূত্র মতে কত 7 2 14 আর 1 15 হওয়ার কথা, কিন্তু প্রকৃত পক্ষে হচ্ছে 14। আর্গন 18, আমাদের সূত্র মতে 18 দুগুণে 36 হওয়ার কথা, কিন্তু প্রকৃত পক্ষে 40। ক্লোরিনে 35.5। এখন যদি আমরা এই লাইনটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারি, অন্তত 1 থেকে 20 মৌলের ভর নিয়ে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। এখন দেখো ভর সংখ্যা সমান কি প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা। লিথিয়ামের প্রোটন সংখ্যা পাইছি 3 আর ভর সংখ্যা পাইছি 4, 3 আর 4 যোগ করলে কত 7। এখন আবার দেখো লিথিয়ামের নিউটন সংখ্যা কত, ভর সংখ্যা কত পাইছি 7, প্রোটন সংখ্যা পাইছি 3, বিয়োগ করলে কত হয় 4। দেখো এখানে কিন্তু তোমার এই যে নিউটন আছে 1 2 3 4টা। এখন আশা করি যে কোনো মৌলের ভর সংখ্যা বলুক নিউটন সংখ্যা বলুক তোমার পক্ষে বের করা সম্ভব। মনে করো তোমাকে বলা হলো যে সোডিয়ামের নিউটন সংখ্যা কতটি, তাহলে তুমি কি করবা যে সোডিয়ামের নিউটন সংখ্যা চাইছে, তাহলে তো আমার কি লাগবে ভর সংখ্যা। সোডিয়াম তো 11 নম্বর মৌল, সোডিয়াম কত, সোডিয়াম এর কি নিউটন সংখ্যা যে 11 দুগুণে 22 আর 1 23, 23 থেকে যেহেতু 11 নম্বর মৌল তাহলে পারমাণবিক সংখ্যা 11, প্রোটন সংখ্যা 11, তাহলে আমি 11 বিয়োগ দিয়ে দিলাম 12। তাইলে সোডিয়ামের প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা কত দাঁড়ালো 12। এভাবে যে কোনো মৌলের ভর সংখ্যা বলে নিউটন সংখ্যা বলো 1 থেকে 20, আমি যে নিয়মটা দেখেছি এটা দিয়ে তোমরা করতে পারবে আশা করি। এখন আমরা জানবো পরমাণুতে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে, এবং এই অংশটুকু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি ক্লাসে দেখেছি প্রায় শিক্ষার্থীরাই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ভালো জ্ঞান রাখে না, তারা মনে করে এটা অনেক কঠিন। তোমরা শুধু একটু আমাকে ফলো করো, দেখবা তোমার কাছে ইলেকট্রন বিন্যাসটা অনেক ইজি হয়ে যাচ্ছে। তো পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাকে প্রধান কক্ষপথ সম্পর্কে জানতে হবে। প্রধান কক্ষপথ,
প্রথম কক্ষপথকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা প্রকাশ করি। এখন ওই যে প্রধান কক্ষপথে যে এইগুলি, এই যে দেখছো, প্রধান কক্ষপথকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা। প্রধান কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা, প্রধান কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা সূত্র কি? 2n²। অর্থাৎ প্রধান কক্ষপথে কতটা ইলেকট্রন ধারণ করতে পারে এটা আমরা 2n² সূত্র দিয়ে নির্ণয় করব। এই n এর মান তোমার 1 2 3 4 এইভাবে যত খুশি তুমি বসাইতে পারো। n সমান 1 হলে এটাকে বলে প্রথম কক্ষপথ। n সমান 1 দিলে আমরা এটাকে কি বলবো? প্রথম কক্ষপথ। দেখি প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? এই যে দেখো 2 ইনটু n এর মান আমার এখানে কত? 1 1² সমান 2, 1 এর বর্গ তো 1 এর মানে প্রথম কক্ষপথে আমার ইলেকট্রন ধারণ করতে পারে কয়টা? 2টা। তো n সমান 2 হলে দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথে এই যে দেখো 2, n এর মানে এখানে 2, 2 গুণ 2 গুণে 4। তাইলে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় কক্ষপথে আমার ইলেকট্রন ধারণ করবে কয়টা? 8টা। দেখি এখন তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? n সমান 3 হলে এটাকে আমরা বলবো তৃতীয় কক্ষপথ। তাইলে এই যে 2 আর n এর মান কত? 3²। 2 পূরণ 3 3 9, 9 দুগুণে 18। তাইলে তৃতীয় কক্ষপথে আমাদের কয়টা ইলেকট্রন ধারণ করতে পারছে? 18টা। এখন আমরা ইলেকট্রন বিন্যাসটা সম্পর্কে জানব। দেখো মৌলের প্রতীক। আমাদের 1 নম্বর মৌল কি ছিল? হাইড্রোজেন। একে H দ্বারা প্রকাশ করা হয়। এর পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা একটু মুছি। পারমাণবিক সংখ্যা প্রতীক ইলেকট্রন বিন্যাস। এক থেকে 18টা মৌল, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস কিভাবে করবা এখন একটু লক্ষ্য করো। পারমাণবিক সংখ্যা 1, এই মৌলটা আমাদের কি? হাইড্রোজেন। এর ইলেকট্রন বিন্যাস কত? 1। পারমাণবিক সংখ্যা 2, হিলিয়াম। এর ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা 3, লিথিয়াম। এর ইলেকট্রন বিন্যাস কত? 2 1। কেন? কারণ আমরা তো দেখছি যে n সমান 1 হলে কত? এখানে 2টা ইলেকট্রন নেই। n সমান 2 হলে এখানে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা। n সমান 3 হলে কতটা? 18টা। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা ধারণ করতে পারে? 2টা। তাহলে এই যে দেখো আমি প্রথম কক্ষপথে 2টা দিছি, স্বাভাবিকভাবেই এরপরে যে ইলেকট্রনটা থাকবে সে কি দ্বিতীয় শক্তি স্তরে চলে যাবে। দ্বিতীয় শক্তি স্তরের ভাগে কয়টা পাইছে? একটা। এখন মনে করো তোমার কাছে দিল 6 নম্বর মৌল। 6 নম্বর মৌল কি? কার্বন। তো প্রথম শক্তি স্তরে তো তুমি 2টার বেশি দিতে পারবে না, কারণ তার নেওয়ার কোনো যুক্তি নাই। মনে করো তুমি 100 গ্রাম চাউলের ভাত খাইতে পারো, তোমাকে যদি আমি 120 গ্রাম চাউলের ভাত দিই তাহলে তুমি কি
20 গ্রাম চাউলের ভাত তার খাইতে পারবে না, তোমার তো ক্যাপাসিটি 100 গ্রাম চাউলের ভাত খাও। ঠিক তেমনি প্রথম কক্ষপথ কিন্তু ইলেকট্রন ধারণ করতে পারে 2টি, আমার আছে কতটি? 6টি, তো বাকি রইল 4টি, এখানে তো 4। এখন মনে করো তোমাকে দেওয়া হইলো 10 নম্বর মৌল নিয়ন। প্রথম কক্ষপথে কয়টা নিতে পারে? 2টা, তাহলে আর বাকি রয়েছে কয়টা? দ্বিতীয় কক্ষপথে 8টা দিয়ে দিল, শেষ। 8 আর 2 কত? 10 হয়েছে। এখন মনে করো তোমাকে দিয়ে দিল এখন সোডিয়াম 11 নম্বর মৌল। দেখো 11 নম্বর মৌল কি? সোডিয়াম। তো প্রথম কক্ষপথে 2টা, আর দ্বিতীয় কক্ষপথে কয়টা নিতে পারে? 8টা। এখন আমার প্রথম কক্ষপথ ফুলফিল, দ্বিতীয় কক্ষপথ ফুলফিল। এখন আমার রইল কত? তৃতীয় কক্ষপথ, সে কয়টা পাবে? আমার তো আছে 11টা, আমি দিয়ে দিছি কত? 2টা আর 8টা 10টা, আমার রয়েছে একটা, তাইলে তৃতীয় কক্ষপথে যাবে একটা। এখন মনে করো তোমাকে দেওয়া হলো যে ক্লোরিন 17, দেখো 17 নম্বর মৌল ক্লোরিন, সব ইলেকট্রন বিন্যাস তোমাকে দিল। তাহলে তুমি কি করবো? যে আমার তো প্রথম শক্তি স্তর 2টার বেশি নিবে না, দ্বিতীয় শক্তি স্তর 8টার বেশি নিবে না, তাইলে আমার তৃতীয় শক্তি স্তর কয়টা পাইতেছে? আমার মোট আছে 17টা, এর মধ্যে আমি 2 আর 8 10টা লিখে ফেলছি, রয়েছে 7টা। এখন আমরা পরমাণু মডেলের কিছু চিত্র আঁকবো এবং ইলেকট্রন বিন্যাস দেখব। মনে করো ম্যাগনেসিয়াম, এর পারমাণবিক সংখ্যা কত? 12, প্রতীক Mg। ইলেকট্রন বিন্যাস কত হবে? 2 8 2, কারণ প্রথম শক্তি স্তর তো 2টার বেশি নিতে পারবে না, দ্বিতীয় শক্তি স্তর 8টার বেশি নিতে পারবে না। এখন এটা আমরা মডেল দিয়ে দেব। এই যে এটা হবো আমাদের পরমাণুর কেন্দ্র, এই যে প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তর ইলেকট্রন কয়টা নিতে পারে? 2টা, এই যে দিলাম আমি 2টা। এবার আমি দিলাম দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা। মনে রাখবা ইলেকট্রন সমূহ জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে। এখন আমরা পরমাণুর মডেলের সাহায্যে ইলেকট্রন বিন্যাস শিখব। দেখো মনে করো আমি ম্যাগনেসিয়াম একটা পরমাণু নিলাম, ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা কত? 12, প্রতীক Mg। ইলেকট্রন বিন্যাস কি হবে? প্রথম কক্ষপথে কয়টা? 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তাহলে তৃতীয় কক্ষপথ কয়টা পাবে? যেহেতু আমার 12টা আছে, হ্যাঁ আমার 12টা ইলেকট্রন আছে, এর মধ্যে আমি 10টা দিয়ে ফেলছি, রয়েছে কয়টা? 2টা। এখন এটাকে আমি মডেলের সাহায্যে দেখাই। এই যে দেখো এইটি হলো পরমাণু নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টি? 2টি, একটা 2টা। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টি আছে? দেখো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে 8টি, তাহলে দেখো যদি বেশি সংখ্যক ইলেকট্রন থাকে, ইলেকট্রন কিন্তু জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে, তাহলে 2 4 6 8, এই তো 8টা হয়ে গেল। তা আমার রয়েছে কয়টা? দেখো দ্বিতীয় কক্ষপথ শেষ, এখন আসবে কোন কক্ষপথ? তৃতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথে আমি ইলেকট্রন দিতে পারবো কয়টা? 2টা, এই তো। তো আশা করি মডেলের সাহায্যে যে কোনো ইলেকট্রন বিন্যাস আসলে তোমরা পারার কথা। আরেকটা মডেল একে দেখাই তোমাকে। অক্সিজেন কত? 8, ও 9 ফ্লোরিন, তাহলে প্রথম কক্ষপথে কয়টা লইতাছে? ইলেকট্রন ধারণ করতে পারতেছে 2টা। আচ্ছা, এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 2 আর 7, তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন পাবে কত? 7টি, এই যে 2 4 6, এই যে 1 7। তাহলে মডেলের সাহায্যে ইলেকট্রন বিন্যাসটা আশা করি তোমরা পারবা। এই যে প্রথম কক্ষপথে 2টা, এই যে 2টা দিছি। দ্বিতীয় কক্ষপথে কয়টা আছে? আমার 7টা, এই যে 2 4 6 আর 1 7টা দিছি।
এখন আমরা যৌগ গঠন সম্পর্কে জানবো। তোমাদের বইয়ের শেষের দিকে যৌগ গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে ধাতু অধাতু এরা কি ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে যৌগ গঠন করে, কিন্তু শিক্ষার্থীদের বেশিরভাগই যে স্যার ধাতু কোনগুলি অধাতু কোনগুলি এগুলি তো আমরা চিনি না। তো দেখি আমরা ধাতু কোনগুলি অধাতু কোনগুলি একটু চিনতে পারি কিনা। দেখো, ধাতু চেনার উপায় হচ্ছে ইলেকট্রন বিন্যাস যদি উচ্চারণে বলি, যেমন আম থাকলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা কি ধাতু। তবে হিলিয়াম আম আছে, এটা কিন্তু ধাতু না, এটা নিষ্ক্রিয় গ্যাস। আর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিন্তু তোমার ধাতু চেনার সুন্দর একটা পদ্ধতি আছে। যেসব মৌলের সর্বশেষ শক্তি স্তরে 1 থেকে 3টি ইলেকট্রন থাকে, 1 থেকে 3টি ইলেকট্রন থাকে, এরা কি ধাতু। এখন দেখি, যেমন আমি কি সোডিয়াম ধাতু, তাই না? সোডিয়াম কত নম্বর মূল? 11। 11 যদি হয়, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 2 8 1। এই যে দেখো সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, তাইলে সোডিয়াম কি ধাতু। আবার তুমি যদি দেখো অ্যালুমিনিয়াম 13, 2 8 8 2 10 3, কয়টা ইলেকট্রন আছে? 3টা। তাইলে অ্যালুমিনিয়াম কি ধাতু। আমার সংজ্ঞা কি বলতেছে, সর্বশেষ শক্তি স্তরে 1 থেকে 3টা ইলেকট্রন থাকলে ধাতু। তা অ্যালুমিনিয়াম কি ধাতু। এখন আমরা অধাতু সম্পর্কে জানব। অধাতু হচ্ছে তোমার 5 থেকে 60টি ইলেকট্রন। ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে 5 থেকে 60টি ইলেকট্রন থাকলে এটাকে আমরা কি বলবো? অধাতু বলবো। যেমন নাইট্রোজেন, নাইট্রোজেন কত নম্বর মৌল? 7 নম্বর মৌল। তাইলে তুমি দেখো 2 5, সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 5টা। আমার সংজ্ঞা কি বলে, সর্বশেষ